রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো বিল্ডিংয়ের চেকলিস্ট। অর্থাৎ বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করার সময়, করার পূর্বে, করার সময় এবং করার পরে কী কী ধরনের চেক করা দরকার বা কী কী বিষয়গুলো খেয়াল রাখা দরকার, কী কী বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেই জিনিসগুলো আমাদের মানে কী কী বিষয় মাথায় রাখতে হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো এখানে আমাদের প্রথমেই আমরা বিফোর স্টার্টিং এ প্রজেক্ট, মানে আমরা যখন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, যখন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা প্রজেক্ট শুরু করতে যাবে তখন তাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, মাথায় রেখে তারপর কাজটা শুরু করতে হবে। মানে কাজ শুরু করার পূর্বে প্রথমে হলো বিল্ডিংয়ে কোনো ইরেগুলারিটি আছে কি না। আর্কিটেকচারাল ইরেগুলারিটি আপনারা জানেন আমাদের 10 রকমের ইরেগুলারিটি আছে, তার মধ্যে মেবি 7 বা 6 প্রকার ইরেগুলারিটি হলো আর্কিটেকচারাল, আর কিছু আছে স্ট্রাকচারাল। মানে এগুলো স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইন করার পর বোঝা যায়, এর আগে বোঝা যায় না। তো আর্কিটেকচারাল ইরেগুলারিটিগুলো এগুলো সাধারণত আমরা আর্কিটেকচারাল ড্রয়িং দেখে বুঝে যাই। তো এই জিনিসটা অবশ্যই স্টাডি করে দেখতে হবে, মানে ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়িং স্টাডি করে দেখতে হবে এখানে কোনো ইরেগুলারিটি আছে কিনা। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যেমন ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, তারপরে হলো আমাদের যে আরও ইরেগুলারিটিগুলো আছে, রিএন্ট্রান্ট কর্নার, এরপরে আমাদের ভার্টিক্যাল জিওমেট্রির ইরেগুলারিটি, এই জিনিসগুলো আছে কিনা এরকম এই রেগুলারিটি নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো এটা আছে কিনা এটা আমরা প্রথমে দেখে নেব। এরপরে হলো ফ্রেমিং সিস্টেম ডিটারমিনেশন। এখন আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কী ধরনের ফ্রেমিং সিস্টেম এখানে দিব, আমরা কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম দিব, নাকি আমরা ডুয়েল সিস্টেম দিব, নাকি আমরা বেয়ারিং ওয়াল সিস্টেম দিব, নাকি বিল্ডিং ফ্রেম সিস্টেম দিব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এটা আমরা সাধারণত আর্কিটেক্টদের সাথে আমরা মানে মিটিং করে এটা আমরা ডিসাইড করি অনেক সময়, আবার অনেক সময় আমরা মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওভারঅল সব দিক বিবেচনা করে আমরা এটা নিয়ে করি। এটাও আমাদের বিল্ডিং ডিজাইন শুরু করার পূর্বেই বা কোনো একটা প্রজেক্টে শুরু করার পূর্বে আমরা এই কাজটা করতে হবে। এরপরে ডাইনামিক অ্যানালাইসিস প্রয়োজন আছে কি না, সেটা। তো ডাইনামিক অ্যানালাইসিসের প্রয়োজন থাকলে আমরা সেভাবে এটার মডেলিংটা শুরু করব, এটাও আমরা চেক করে নেব। এরপরে ম্যাটেরিয়ালস প্রপার্টি অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ এই প্রজেক্টে আমরা যেসব ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো সেগুলোর প্রপার্টি সম্পর্কে আমাদের পর্যাপ্ত নলেজ থাকা লাগবে, তাহলে সে অনুযায়ী আমরা কাজটা আগাইতে পারবো। এগুলো আগে থেকে জেনে রাখা ভালো। এরপর ম্যাটেরিয়ালসের প্রপার্টি বলতে সাপোজ কনক্রিটে আমরা স্ট্রেংথ কত ইউজ করব, তারপরে আমাদের যদি স্টিল ইউজ করি স্টিলের গ্রেড কত সেটা। এরপরে হলো মেম্বার সাইজ অ্যান্ড থিকনেস। মেম্বার সাইজ সাধারণত আর্কিটেকচারাল ড্রয়িংয়ে অনেক সময় দেওয়া থাকে একটা প্রিলিমিনারি, তো সেই অনুযায়ী কাজ করে আমরা পরে ফাইনালি এটা মানে ফাইনালাইজ করি স্ট্রাকচারাল ডিজাইন করার পরে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। শেয়ার ওয়াল থাকলে শেয়ার ওয়ালের থিকনেস কত, স্ল্যাব থাকলে স্ল্যাব থিকনেসটা নর্মালি আমাদের আগে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করে তারপরে সেটাকে মডেলিং অ্যানালাইসিস করতে হবে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মেম্বার সাইজ এবং প্রপার্টি থিকনেসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর হলো ফাউন্ডেশন টাইপ। এই বিল্ডিংয়ের জন্য আমরা কী ধরনের ফাউন্ডেশন আমরা চুজ করব, সয়েল টেস্ট রিপোর্টটা স্টাডি করতে হবে আমাদেরকে। স্টাডি করে তারপর আমরা ফাউন্ডেশন টাইপটা আমরা চুজ করব, এটা একটা বিষয়। এরপর হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি অ্যান্ড সয়েল টাইপ। আছে সয়েল টাইপ, সিসমিক ডিজাইন ক্যাটাগরি এবং সয়েল টাইপ। সিসমিক ডিজাইন ক্যাটাগরি কি কোন ক্যাটাগরির মধ্যে এটা করছি, বি, সি নাকি ডি এর মধ্যে পড়ছে, সেটাও আমরা প্রজেক্টটা শুরু করার পূর্বে আমরা দেখব, কারণ এটা আমাদের অনেক কাজে লাগে। মানে আমাদের শুরুতেই প্রজেক্ট শুরু করার পূর্বেই অনেক সময় এই জিনিসটা জানা প্রয়োজন, কারণ এটার সাথে ডিটেলিংটা সম্পর্কিত। তো সেজন্য এটা আমাদের জানা প্রয়োজন আর কি, একটা প্রজেক্ট শুরু করার পূর্বে। ওকে, তো যখন আমরা প্রজেক্ট শুরু করার পূর্বে ইনফরমেশন করার জন্য যাবো তখন আমরা কাজটা স্টার্ট করব। তো আমরা তো সাধারণত সফটওয়্যারে করি, মডেলিং করি। তো মডেলিং করলে আমাদের যে জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে মডেলিং করার পর, ইউনিটটা ঠিক আছে কিনা, এরপরে হলো স্টিফনেস মডিফায়ারটা ঠিক আছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। স্টিফনেস মডিফায়ারের কারণে আমাদের ডিজাইন রেজাল্টে অনেক বেশি হেরফের হয়, অনেক বেশি মানে রেইনফোর্সমেন্টের কম বেশি চলে আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই চেক করবেন। ইউনিটটাও ঠিক আছে কিনা এটা চেক করবেন, কারণ অনেক সময় দেখা যায় কিপের জায়গায় কিলোনিউটনের জায়গায় কিপ, বা কিপ পার ফিটের জায়গায় কিলোনিউটন পার মিটার, এরকম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখতে হবে। এবার সাপোর্ট টাইপ, আমাদের বিল্ডিংয়ে বাস্তবে কী ধরনের সাপোর্ট ইউজ করবো, মানে বাস্তবে কী ধরনের ফাউন্ডেশন হবে সে অনুযায়ী আমরা সাপোর্ট দিছি কিনা, সেইটা সাপোর্ট টাইপ খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম আমরা অ্যাসাইন করছি কিনা, ডায়াফ্রাম অ্যাসাইন না করলে আমাদের যেটা হয়
সেটা হলো আমাদের উইন্ড লোড ক্যালকুলেট করবে না। হ্যাঁ, তো এটাও খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম অ্যাসাইন করছেন কিনা সেটা চেক করবেন। মেশ করা হয়েছে কিনা, মেশ যদি না করি তাহলে আমাদের লোড ট্রান্সফার সঠিকভাবে হবে না। তো সেজন্য মেশটাও দেখতে হবে, মাস সোর্স দেখতে হবে। মাস সোর্স সাথে আমাদের আর্থকোয়াক লোডের রিলেশন আছে। আর্থকোয়াক লোডটা যদি সঠিকভাবে অ্যাসাইন করতে চান বা ক্যালকুলেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাস সোর্সটা দিতে হবে। এরপরে অল লোড চেক, মানে সবগুলো লোড আপনি চেক করবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপরে অ্যানালাইজ, এরপর চেক মডেলটা একবার আপনি অবশ্যই করবেন। এরপর লোড কম্বিনেশনগুলো চেক করতে হবে, লোড কম্বিনেশনগুলো আপনার ঠিক আছে কিনা। লোড কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে 1.2 এর জায়গায় আপনি পয়েন্টটা দিলেন না, আপনার 12 হয়ে গেল, তাহলে দেখবেন যে আপনার অনেক গুণ বেশি লোড অ্যাপ্লাই হয়ে যাবে এবং ফেল করবে সব মেম্বার। তখন আপনি কিন্তু দেখবেন যে কোন লোড কম্বিনেশনে ফেল করতেছে, তখন আপনি লোড কম্বিনেশনে গিয়ে এটা ঠিক করতে হবে। এরকম হয় অনেক সময় যারা বিগিনার বা আছে। তো অথবা অনেকেই মনের ভুলে হয়ে যায়, অজান্তে হয়ে যায়, অথবা মাউসে কম্পিউটারের কিবোর্ডে ক্লিক করছে, ক্লিকটা পড়ে নাই, এমনও হয়। হ্যাঁ, তো এরকম হয়। তো সেজন্য এটাও এই জিনিসগুলো চেক করতে হবে মডেলিং করার পরে। এরপর অ্যানালাইসিস করার পরে আমাদের কিছু বিষয় চেক করতে হবে। অ্যানালাইসিস করার পরে হলো আমাদের এগুলো সার্ভিসিবিলিটি বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ভার্টিক্যাল ডিফ্লেকশনটা চেক করতে হবে, ল্যাটারাল ডিফ্লেকশনটা চেক করতে হবে উইন্ড এবং আর্থকোয়াকের জন্য। ভার্টিক্যাল ডিফ্লেকশন হলো গ্র্যাভিটি লোডের জন্য। টর্শনাল ইরেগুলারিটি আছে কিনা সেটা চেক করতে হবে। সফট হিস্টোরি আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হিস্টোরি ড্রিফট চেক করতে হবে। সাপোর্ট রিয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা প্রথমে রাখা উচিত ছিল। অ্যানালাইসিস করার পরে আমাদের সাপোর্ট রিয়েকশন চেক করা উচিত। কেন? কারণ হলো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই সাপোর্ট রিয়েকশনটা আপনারা একটু হ্যান্ড ক্যালকুলেশন করবেন এবং সফটওয়্যার সাপোর্ট রিয়েকশনের সাথে মিলাবেন। এটা যদি মিলে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ভার্টিক্যাল লোড দেওয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই এনশিওর করবেন। সাপোর্ট রিয়েকশন হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা খুবই সহজ। আপনারা আশা করি এটা পারবেন হয়তো অথবা আমি যদি প্রয়োজন হয় একটা ভিডিও দিয়ে দিব। ওকে, এটা এরপরে যদি মিলে যায় তাহলে ওকে। এরপরে বেস শেয়ারটা অবশ্যই চেক করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন করে উইন্ড এবং আর্থকোয়াক দুইটার জন্যই। ওকে, আর লোড কম্বিনেশন এটা অবশ্যই অলরেডি আমি বলেছি, লোড কম্বিনেশনও দেখবেন। আচ্ছা, লোড কম্বিনেশন এখানে ইম্পর্টেন্ট। অ্যানালাইসিসের পরেও লোড কম্বিনেশনটা ইম্পর্টেন্ট আছে, কারণ হলো কিছু লোড কম্বিনেশন শুধু চেক করার জন্য, এগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা লাগবে না। যেমন উইন্ডের একটা লোড কম্বিনেশন 1 ডেড লোড প্লাস 1.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড, যেটা তো সেটা হলো শুধু অ্যানালাইসিসের জন্য, ডিজাইনের জন্য না কিন্তু। তো সেজন্য এই কিছু লোড যেগুলো অ্যানালাইসিসের জন্য সেগুলো ডিজাইনের সময় আমরা দিব না, মানে আনচেক করে রাখবো, বা ওই যে ইট্যাপসে যেটা আছে ডান পাশে পাঠাই দিই আমরা, সেটা করবো না আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এইগুলাও খুবই ইম্পর্টেন্ট, এইগুলো আপনারা অবশ্যই করবেন, এই কাজগুলো চেকগুলো করবেন। আরও বিভিন্ন চেক আছে, মূলত এগুলা মেজর চেক, এগুলা অবশ্যই করা উচিত। এগুলো করে যদি ওকে হয় তাহলে ওকে। মানে এরপর আপনার ডিজাইন করার পর আমাদের কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি অনুযায়ী আমাদের ফ্রেমটা কি সোয়ে স্পেশাল নাকি সোয়ে ইন্টারমিডিয়েট। এখন দেখা গেছে আপনি ইন্টারমিডিয়েট ডিটেলিং করলেন, হ্যাঁ, কিন্তু সফটওয়্যারে ডিফল্টভাবে এটা সোয়ে স্পেশাল দেওয়া থাকে। তো সোয়ে স্পেশালটাকে আপনাকে অবশ্যই তখন কনভার্ট করে ইন্টারমিডিয়েট নিয়ে আসতে হবে। এটা অনেকেই ভুল করে, অনেকে জানেও না হয়তো বা। তো অবশ্যই যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি আপনার যে আপনি ইন্টারমিডিয়েট ডিটেলিং করেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট ডিটেলিং মানে হলো আপনার সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি সি হয়, কিন্তু আপনি ওই যে সোয়ে টাইপটা চেঞ্জ করলেন না, ফ্রেমিং মানে টাইপ আর কি, সোয়ে স্পেশাল, সোয়ে ইন্টারমিডিয়েট, সোয়ে অর্ডিনারি, আবার নন সোয়ে, তিনটা অপশন থাকে। তো এখান থেকে আপনি যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আপনি সোয়ে ইন্টারমিডিয়েট দেবেন, আর যদি স্পেশাল হয় তাহলে সোয়ে স্পেশাল ডিফল্টটাই থাকবে। যদি স্পেশাল ডিটেলিং করেন তাহলে চেঞ্জ করা লাগবে না, কারণ ডিফল্টভাবে স্পেশাল দেওয়া থাকে। আর অর্ডিনারি হলে অর্ডিনারিটা চেঞ্জ করতে হবে। ওকে, এবার মেম্বার পাস আর ফেল, কয়টা মেম্বার পাস করছে, কয়টা মেম্বার ফেল করছে, সবগুলো মেম্বার আমরা সবসময় পাস করার চেষ্টা করি, বা সবগুলো মেম্বার আমরা সবসময় পাস করাবো, এটা আমাদের টার্গেট থাকে। তো মেম্বার পাস আর ফেল এটা আমরা অবশ্যই চেক করে দেখবো সব ঠিক আছে কিনা। এরপরে রিভার পার্সেন্টেজটা ঠিক আছে কিনা। রিভার পার্সেন্টেজ আমরা যদিও আমাদের কোডে বলা আছে 1 থেকে 6% স্পেশাল কলামের ক্ষেত্রে, তো এটা আমরা সাধারণত 1 থেকে 2.5% ইউজ করি, বাট 3% ম্যাক্সিমাম। তো এটা ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন। যদি 4 বেশি থাকে, বা 5 বেশি থাকে, বা 6 বেশি থাকে, তখন ইভেন ইন্টারমিডিয়েট করলে আপনার কিন্তু 7 বেশি হয়, 8% পর্যন্ত দেখায়, মানে 7.99 পর্যন্ত দেখায়, এরপরে গিয়ে ফেল দেখায়। তো এইগুলো আপনারা অবশ্যই অ্যালাউবেল লিমিটের মধ্যে, মানে 2.5 বা 3%-এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন বা নিয়ে আসবেন। ওকে, তাহলে এটা আপনাদের মোটামুটি এটা করতে পারলে, রিভার পার্সেন্টেজটা চেক করতে পারলে আমাদের ফ্রেমটা ওকে হয়ে যাবে। এরপরে যদি শেয়ারওয়াল থাকে তাহলে শেয়ারওয়াল ফেল করছে কিনা এই জিনিসটা অবশ্যই চেক করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই অল ফেলিওর নামে একটা অপশন থাকে, বা চেক অল ফেলিওর, মানে সম্ভবত এরকম একটা অপশন থাকে এই ট্যাপসে, সেটা দিয়ে আপনারা চেক করবেন। এই যে আমি যদি দেখাই এখানে ডিজাইন,
ডিজাইন কোথায়, ডিজাইন যে শেয়ার ওয়াল ডিজাইন, যে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখানে গেলে এই যে ডিসপ্লে আউটপুট গেলে নিচের অপশন, নিচে একটা অপশন থাকে আইডেন্টিফাই অল ফেলোর, এটা আপনারা ইউজ করবেন। ওকে, এরপরে হলো মেম্বার সাইজ কনফ্লিক্ট উইথ আর্কিটেকচারাল ড্রয়িং। এখন দেখা গেছে আপনি স্ট্রাকচার ডিজাইন করে এমন একটা মেম্বার সাইজ বের করলেন যেটা আসলে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আমরা বসাইলে দেখা যায় যে আমাদের রুমের মাঝখানে পড়ে গেছে, বা লবি আছে, করিডোর আছে, এগুলার একদম জায়গা দখল করে ফেলছে, বা দরজার মধ্যে পড়ে গেছে। তো এই জিনিসগুলা চেক করতে হবে, সেটাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ফিনিশিংয়ের ধাপে গিয়ে। এরপরে স্ল্যাব ডিজাইনটা আমাদেরকে দেখতে হবে, স্ল্যাব ডিজাইনটা করতে হবে। অনেকে স্ল্যাব ডিজাইন করে না, নর্মালি চাই। স্ল্যাব ডিজাইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো থিকনেসটা। অনেক সময় আমরা মন গড়া থিকনেস দিয়ে দিই, আসলে অ্যাকচুয়ালি থিকনেসটা আমাদের হিসাব নিকেশ করে বের করতে হবে, বের করে যেটা আসে সেটাই আমরা দিব। ওকে, তো মোটামুটি এগুলো, এছাড়াও আরও অনেক বিষয় আছে, আমি জাস্ট সংক্ষেপে শর্টকাটে আলোচনা করলাম। এগুলো মোটামুটি এগুলো আশা করি আপনাদের তেমন কোনো আহামরি বড় কোনো সমস্যা হবে না, এগুলো আপনারা চেক করবেন। এরপরে আরেকটা বিষয় হলো, সেটা হলো ড্রয়িং চেক। অর্থাৎ আপনি যখন অ্যানালাইসিস ডিজাইন করলেন, ডিজাইন করে তারপরে আপনি ড্রাফটসম্যানকে বা আপনার যে অটোক্যাডের যে কাজ করে তাদেরকে দিয়ে দিলেন। তো তারা হলো অনেক সময় আমি অনেক ভুল পাই, সবাই মোটামুটি ভুল করে টুকটাক, আসলে এগুলো ইচ্ছা করে কেউই ভুল করে না, মনের অজান্তে অনেক সময় ভুল হয়। তো আপনার ডিজাইন অনুযায়ী ড্রয়িংটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই আপনাকে একবার চেক করে দেখতে হবে, তাহলে আপনার মানে প্রজেক্টটা ইয়ে হবে। এরপরে আপনার অফিসিয়াল কাজ শেষ হয়ে গেলে এরপর সাইটে যখন বাস্তবায়ন করবে তখন রেগুলার সাইট ভিজিট করতে হবে। সাইট ভিজিট করে তারপর আপনার মানে ডিজাইন অনুযায়ী বাস্তবে সাইটে কাজ হচ্ছে কিনা, সব কিছু মেনটেন করা হচ্ছে কিনা, এটা অবশ্যই চেক দিতে হবে। ওকে, এটা হলো মানে ফ্রিকুয়েন্টলি চেক করতে হবে আর কি, সবসময় চেক করতে হবে। একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এগুলো করলে ভালো। তো এবং বিল্ডিংয়ের ফিনিশিং পর্যন্ত এটা অব্যাহত রাখতে হবে। তো এটাই ছিল আমাদের মানে আমার আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।